হ্যাঁ, তো বলছিলাম ভুতুড়ে রাতের কেচ্ছার বিষয়টি। তো আসুন শুনি খান সাহেব কি বলেন। বেলা অনেক হয়েছে, ঘুম থেকে এবার ওঠো। বিষয়টা হচ্ছে, খান সাহেবের রুমে খান সাহেব ব্যতীত অন্য কেউ থাকেনি না, কিন্তু অনেক সময় দেখা যায় একা একা নানা রকমের আলোচনা, নানা রকমের কথোপকথনের শব্দ আমরা পেয়ে থাকি। তা অনেকদিন পেরিয়ে গেল, হঠাৎ করে একদিন কি যেন ভেবে উপরতলায় গেলাম, জিজ্ঞেস করলাম, কি খান সাহেব কেমন আছেন? খান সাহেব প্রথমটায় কিছু বলল না, পরে মাথা উঁচিয়ে আমার দিকে চেয়ে বলল, আছি ভালো। তা কি মনে করে? লক্ষ্য করছিলাম খান সাহেবের টেবিলে 2 কাপ কফি। খান সাহেব বসার জন্য ইঙ্গিত করতেই বসে পড়লাম। খান সাহেব এবার ডাকছে, মিঠুন, মিঠুন একটু বাইরে আয়। তারপরে বলল, নে তোর কফি নে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি কাউকে দেখছি না। আমাকেও খান সাহেব বললেন, চা না কফি? আমি বললাম কিছু একটা হলেই হবে, এবং মনে মনে ভাবছিলাম খান সাহেব কি পাগল টাগল হয়ে গেল কিনা। একটু পরে খান সাহেব বললেন, মিথুন, ভিতর থেকে পত্রিকাটা নিয়ে আসো। আমি বাড়ির এদিক ওদিকটা তাকিয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। দিকে দিকে নানা রঙের ফুল, অর্কিড এবং এছাড়া অন্যান্য সংগ্রহ ছিল তার বাসায়। বিভিন্ন পোস্টারে সুসজ্জিত ভাবে বসার ঘরটা সাজানো। রেডিওতে বাংলা গান বাজছিল, সেটাও শুনছিল খান সাহেব। এখন গান রেডিওতে বাজছিল, উনি শুনছিল কিনা সেটা বলতে পারি না, তবে রেডিওতে গান বাজছিল। হঠাৎ দেখলাম খান সাহেবের সামনে যে টেবিলটা পাতা ছিল, ওর উপরে ফটাস করে ভাঁজ করা পত্রিকাখানা পড়লো, কিন্তু কোনো মানুষের চিহ্ন ছিল না। আমি জিজ্ঞেস করলাম, খান সাহেব, পত্রিকাখানা কে দিয়ে গেল? খান সাহেব বলল, কেন দেখলে না আমার নাতি? আমি কিছুই দেখছি না, আসলে ঘুরছেটা কি? এই ভেবে কফির কাপের দিকে তাকাতে দেখলাম কফির কাপে কফি নেই। বিষয়টা লক্ষ্য করে শরীরটাতে একটা ঘাম দিয়ে দিল আমার। খান সাহেবকে আর জিজ্ঞেস করার মতো কোনো সাহস রইল না অবশিষ্ট। আমি চায়ের শেষ চুমুকটা দিয়ে বললাম, তা খান সাহেব থাকেন, আমি আজকে উঠি। খান সাহেব আমার দিকে চেয়ে বলল, তা ঠিক আছে, মাঝে মাঝে আসবেন। এই বলে হাঁক ছেড়ে বললেন, মিথুন, দরজাটা বন্ধ করো। এবার আমি একটু ধীর গতিতে হাঁটছি দরজার দিকে। বোঝার চেষ্টা করছি মিথুনকে, কিন্তু কাউকেই দেখলাম না। দরজা থেকে বেরিয়ে গেলাম, অমনি হঠাৎ শব্দে দরজা বন্ধ হয়ে গেল এবং ছিটকিরি গোজার শব্দটাও পেলাম। নেমে এলাম নিচে। যে কমা ছিলাম উপরমুখী আর হইনি, উপরে আর উঠিনি। কেমন আজব মনে হচ্ছিল তখন ব্যাপারটা আমার কাছে। বিপত্তি রঞ্জন বাবুই সাহেব মাসের 2-3 তারিখে আসলেন, ওই ভাড়ার জন্য আর কি। এসে দাঁড়িয়ে ডাকলেন, আমি ঘরে নিয়ে গেলাম, বসলাম। চা খেতে খেতে বললাম, আপনার উপরতলার ভাড়াটিয়াটা কি পাগল টাগল নাকি? বলল, কোন উপরতলার? আমি বললাম, আমাদের উপরতলার। বলল, মশাই, উপরতলাতে তো কোনো ভাড়াটিয়াই নেই। আমি বললাম, ওই খান সাহেব, দরজায় এখনো বড় বড় অক্ষরে লেখা আছে অ্যাডভোকেট খান। এবার বাবুই সাহেব আমাকে বললেন, ও তাই দেখেই আপনি হয়তো বলছেন। খান সাহেব থেকে আমি বাড়িটা কিনে নিয়েছি, নিচতলাটা ভাড়া দেই, উপরতলাটা এখনো খালি আছে। সে মারা যাওয়ার পর তার নাতি ছিলেন, তার থেকে আমি বাড়িটা কিনে নিয়েছিলাম। তার নাতির বিষয়টা হচ্ছে, জানতে চাইছিলাম তার নাতির নামটা কি। নাতির নামটা কি সম্ভবত মিথুন। বিভূতি রঞ্জন সাহেব বললেন, আপনি কি করে জানলেন মশাই? বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললেন,
অনেক কিছু জানতে না চাইলেও জানা যায়। সেদিনকার মতো আর পুরো চিন্তা ভাবনা করলাম না, খেলাম দিলাম, ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কৌতূহল বশত আবার গিয়ে দোতলায় উঠলাম। এবার দোতলায় উঠে গিয়ে যা দেখলাম সেটা এমন ছিল। সদর দরজাতে অর্থাৎ প্রধান ফটকে একটি মরচে পড়া তালা ঝুলছিল। মনে হয় 4-5 বছরে এই তালা খোলা হয়নি। গেটের পাশে দরজার এক কোণে একটি বোর্ডে লেখা অ্যাডভোকেট খান। হ্যাঁ, তো শুনছিলেন ভূতের রাতের কেচ্ছা। ভূতের রাতের কেচ্ছায় আজ ছিল একটি ছোট গল্প, খান সাহেবের বাড়ি। আজকের মতো এখানেই শেষ করছি। থাকবেন আমাদের সাথে, শুনতে থাকেন ভূতের রাতের কেচ্ছা। আল্লাহ হাফেজ।